মায়া এবং রাধা অনেক বড় হয়ে যায়, কিন্তু তাদের জীবন একে অপরের থেকে অনেক আলাদা ছিল। রাধা ছিল একজন সুন্দরী এবং বুদ্ধিমান। রাধার মনে ছিল বাবা মায়ের প্রতি ভালোবাসা এবং সম্মান। সে মাঠে কাজ করে তার গরিব পরিবারকে সাহায্য করত। আর অন্যদিকে মায়া খুবই সুন্দরী ছিল, তাই তার সুন্দরতার প্রতি খুব অহংকার ছিল। আরে দেবিকা, দেখতে দেখতে 20টা বছর কেটে গেল, আর আমাদের মেয়ে পুরো 20 বছর পূর্ণ হলো। কিন্তু আমাদের মেয়ে কত সুন্দরী হয়েছে দেখো। এবার যে ওর বিয়ের বয়স হয়ে গেছে, এবার মেয়েকে একটু বাড়িতে থাকতে বলো, বেশি যেন জঙ্গলে ঘোরাঘুরি না করে। আমি একটা সুপাত্র খুঁজবো মেয়ের জন্য। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ। আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে, আর আমাদের মেয়ের পুরো দেখতে একদম রাজকুমারীর মতো। ওর একটা বিবাহ কোনো রাজকুমারের সাথে করাতে হবে। আমাদের মেয়ের ভাগ্য যেন ভালোই হয়। আর তখন সেখানে মায়া চলে আসে। আরে মায়া মা, আবার তুই কোথা থেকে এলি রে মা? আবার সেই জঙ্গলে ঘুরতে গিয়েছিলিস নাকি রে মা? বল তো দেখি। বাবা, তুমি একদম ঠিকই বলেছ। আমি জঙ্গলে গিয়েছিলাম, কারণ জঙ্গল যে আমার খুবই ভালো লাগে। ওখানে যে পাখির গুঞ্জন শুনতে পাই, হালকা মৃদু বাতাস, আর মনে যে একটা আলাদা রকমের অনুভূতি হয়। জমিদার মশাই মায়াকে কিছু বলতে যাবে, আর ঠিক তখনই শুনতে পায় বাইরে থেকে একটি ঘোড়ার পায়ের আওয়াজ। আর তারপর তাদের সামনে চলে আসে একটা সুন্দর রাজকুমার। আরে জমিদার মশাই, প্রণাম প্রণাম। আমি বিজয়নগর রাজ্যের রাজকুমার, রাজা বিক্রমচন্দ্রের বড় পুত্র আদিত্য। তারপর জমিদার মশাই তাকে দেখে চিনতে পারে। দেখুন জমিদার মশাই, আমি আপনার কন্যাকে জঙ্গলে দেখেছি, আর আপনার কন্যাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি আপনার কন্যাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। রাজকুমারের এমন প্রস্তাবে জমিদার মশাই খুব খুশি হয়ে যায় এবং সে বিবাহর জন্য অনুমতিও দিয়ে দেয়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর রাজকুমারের সাথে মায়ার বিবাহ হয়ে যায়। মায়াকে জমিদার মশাই একটা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করে তোলে, আর এখন সে রাজমহলের রানী হয়ে গেছে। মায়ার জীবন অনেক ভালোভাবে কাটতে থাকে, কিন্তু মায়া রাজকুমারের স্ত্রী হওয়ার পর থেকে তার খুব অহংকার চলে আসে। রাজপ্রাসাদে এত দাসী থাকার পরেও সে সন্তুষ্ট ছিল না, তবু তার মনে লোভ চলে আসে। একদিন মায়া ঘরে বসেছিল, আর তখন রাজকুমার আদিত্য চলে আসে। মায়া, মায়া, তোমাকে যে আজ খুব সুন্দর লাগছে। আমি অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি। সত্যি তুমি অনেক সুন্দরী। ধন্যবাদ রাজকুমার, আমাকে এত প্রশংসা করার জন্য। কিন্তু রাজকুমার, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। হ্যাঁ মায়া, বলো না, কি কথা আছে? তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। রাজকুমার, আমার একটা দাসী চাই, যে আমার কাজ করবে। এই রাজমহলে অনেক দাসী আছে, কিন্তু এমন দাসীকে আমার জন্য আনতে হবে, সে রাজমহলের কারো কোনো কাজ করবে না, সে শুধু আমার কাজ করবে। আমি তাকে যেটা বলবো সে সেটাই শুনবে, কোনো প্রশ্ন না করে সে আমার কথায় কাজ করবে। কিন্তু মায়া, রাজমহলে তো অনেক দাসী আছে, তাদের মধ্যে তুমি কোনো একটা দাসীকে নিয়ে নাও না, যে তোমার কাজ করবে। না রাজকুমার, আমার কোনো পুরনো দাসী চাই না, আমার নতুন দাসী চাই, যে আমার বয়সী থাকবে, আর আমার চাকরানি হয়ে আমার প্রত্যেকটা কথায় সে কাজ করবে। আমার নতুন দাসী চাই। দেখো মায়া, তুমি যে কথাটা বললে এটা একদম উচিত কথা না। আমাদেরকে সবাইকে সম্মান করতে হয়, আর তোমার বয়সে যদি কোনো একটা দাসী এনে দিই, সেটা তো একটা অসম্মানের ব্যাপার হয়। এটা তুমি একদম উচিত কথা বলনি মায়া। দেখুন রাজকুমার, আপনি শুধু আপনারটা দেখছেন, একবারও আমার কথা ভাবছেন না। কিন্তু আমার চাই, আমার বয়সী একটা দাসী চাই। আমি যেখান থেকে হোক, আমার বয়সীর একটা কোনো মেয়েকে আমাকে দাসী হিসাবে নিয়ে। মায়ার এমন কথা শুনে রাজকুমার অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সে মন্ত্রীর কক্ষে যায়, যে বলতে থাকে, মন্ত্রী মশাই, মায়ের জন্য একটা দাসী দরকার। তোমার নজরে কি এমন কোনো দাসী আছে যে মায়া সেবা ধর্ম করতে পারবে? আগে রাজকুমার মশাই, আমার নজরে একটা মেয়ে আছে, তবে এই রাজ্যের একটু দূরে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামের বাবলু নামের একটা কাঠুরে থাকে। বেচারা অনেক গরিব, তবে তার একটা মেয়ে আছে, তার নাম রাধা। ওই হচ্ছে রাজকুমারীর জন্য আদর্শ দাসী হতে পারে রাজকুমার।
ঠিক আছে, যদি রাধার সেবায় মায়া যদি খুশি হয় তাহলে রাধাকেই প্রাসাদে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা রাধার বাড়িতে যাই। তারপর মন্টি মশাই রাজকুমারকে নিয়ে রাধার বাড়িতে যায়। তারপর রাজকুমার রাধাদের বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে ছিল রাধা। মন্ত্রী মশাই, এই মেয়ে তো অনেক সুন্দরী। মায়া তো এমন ধরনের দাসী চেয়েছিল। হ্যাঁ রাজকুমার, এই হচ্ছে রাধা। দেখো কাটুরে, আমাদের রাজপ্রাসাদে রাজকুমারীর জন্য একটা দাসীর দরকার, যে রাজকুমারীকে সেবা ধর্ম করবে সারাদিন। তো আপনার মেয়েকে কি আমাদের রাজপ্রাসাদে পাঠাতে পারবে, যাতে আমাদের সেবা ধর্ম করতে পারে ভালোভাবে? রাজকুমারের এমন কথা শুনে বাবলু অনেক চিন্তায় পড়ে যায়। তখন রাধা বলতে থাকে, বাবা, আমরা তো অনেক গরিব। যদি আমি রাজমহলে গিয়ে কাজ করি তাতে আমাদের সংসারটা একটু ভালোভাবে চলবে বাবা, আমাদের সমস্যাগুলো একটু সমাধান হবে। কিন্তু মা, তুই অন্য কারো দাসী কেন হবি বল তো দেখি? বাবা, যদি দাসী হওয়া আমার কপালে থাকে তাহলে যে এটা আমাদেরকে মেনে নিতে হবে বাবা। কাঠুরে, তোমার কন্যা আমাদের রাজমহলে অনেক ভালো থাকবে, অনেক সম্মানে থাকবে। আর হ্যাঁ, তোমাকে এত চিন্তা করতে হবে না, তার জন্য আমরা অনেক সম্পদ দেব। ঠিক আছে রাজকুমার, এটা যদি আপনি চান তাহলে এটাই করুন। যদি এটাই আমাদের ভাগ্যে লেখা থাকে তা তো মেনে নিতেই হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই রাজকুমার, আপনি রাধাকে নিয়ে যেতে পারেন। তারপর রাজকুমার রাধাকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মায়া বাগানে বসেছিল, আর সেখানে এসে রাজকুমার এসে বলতে থাকে, আরে মায়া, তুমি এখানে একা একা বসে আছো? তোমাকে কি বলবো বলো তো? ওই যে রাধা, যে তোমার দাসী, সত্যি যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ওর মধ্যে গুণ আছে। এত সব কিছু কাজে পারদর্শী, কি বলবো, রূপ গুণ দুটোই আছে। আমি চাই মায়া, তুমিও রাধার কাছ থেকে কিছু কাজ বাজ শেখো। রাজকুমার, তুমি আমার সামনে আমার দাসীর প্রশংসা করছো? আরে না না মায়া, আমি শুধু রাধার সুন্দরতার গুণের কথাই বলছিলাম। দেখো, আমার এইসব একদম পছন্দ হয় না। রাজকুমার, তুমি আমার দাসীর কেন প্রশংসা করছো এমন ভাবে? আর তখন রাজকুমার কিছু বলতে যাবে, আর মায়া সেখান থেকে চলে আসে তার নিজের কক্ষে। আর নিজের কক্ষে মুখ গোমরা করে বসে থাকে, আর তার মনে রাধার কথা চলতে থাকে। আর তখন রাজা চলে আসে। রাজকুমার, এবার সময় হয়ে এসেছে রাধাকে এই রাজমহল থেকে তাড়িয়ে দেওয়ার। আপনি ওকে তাড়িয়ে দিন। আরে মায়া, এসব তুমি কি বলছো বলো তো? রাধাকে এখান থেকে কেন তাড়িয়ে দেব? তুমি কি জানো রাধার বাবা মা অনেক গরিব, আমরা সাহায্য করছি তাই ওরা দুমুঠো ভালোভাবে খেতে পারছে। তাহলে তুমি ওকে এখান থেকে তাড়িয়ে কেন দেবে বলো তো? আমি যখনই রাধার নামে কিছু বলি তখনই তুমি রাধার পক্ষ নিতে থাকো। কেন রাজকুমার, তুমি রাধার কেন এমন প্রশংসা করতে থাকো বলো তো? সে মরলো কিংবা বাঁচলো সেসব আমাদের দেখার কথা না। তাহলে তুমি কেন ওর সারাক্ষণ প্রশংসা করতে থাকো? আরে মায়া, তুমি এইসব কি কথা বলছো বলো তো? আমরা হচ্ছি রাজা, আর রাজা হয়ে কি প্রজাদের দেখাশোনা আমাদের দায়িত্ব। তাহলে তুমি এমন ধরনের কেন কথা বলছো? মায়ার মনে সন্দেহের বীজ বুনতে থাকে। সে ভাবতে থাকে যে রাজকুমার রাধার সুন্দরতার প্রতি মুগ্ধ হয়ে গেছে, তাই রাধার পক্ষ নিয়ে কথা বলতে থাকে। এমন ধীরে ধীরে মায়া রাধাকে নিয়ে জ্বলতে থাকত। মায়া ভাবতে থাকে, রাজকুমার রাধার প্রতি মুগ্ধ হয়ে যায়, আর রাধাকে যদি বিয়ে করে তাহলে রাজমহলে মায়া থাকতে পারবে না। তার জন্য রাধার প্রতি মায়ার ঘৃণা আরও বেড়ে যায়। কিন্তু একদিন মায়া তার কক্ষে বসেছিল, আর রাধা তার জন্য জল নিয়ে আসে। রাজকুমারী, আমি আপনার জন্য জল নিয়ে এসেছি, আপনি এই জলটা খেয়ে নিন। রাধা, তোমাকে আমার জন্য জল কে আনতে বলেছে? তুমি কেন জল নিয়ে এসেছো বলো? রাজকুমারী, আমি জানি আপনার এই জলটা খুবই প্রয়োজন ছিল, তাই জন্য তো আমি জলটা নিয়ে আসলাম আপনার জন্য। আমার কিসে প্রয়োজন না প্রয়োজন সেটা তুমি কি করে জানবে? আর তুমি কি মনে করেছো যে তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি? একদমই না। মায়া রাধাকে যত দেখে মায়া তত জ্বলতে থাকে।
তাই সে রেগে রেগে রাধাকে বলতে থাকে, যেদিন থেকে তুমি এই রাজমহলে এসেছো সেদিন থেকেই আমার জীবনের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছো তুমি। কিন্তু রাজকুমারী, আমি তো আপনার সেবা ধর্ম করার জন্যই রাজমহলে এসেছি। আমি তো শুধু আপনারই সেবা ধর্ম করি। তোমার সেবা আমার জীবনে শুধু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তোমার মতো দাসী কোনো কাজেরই নয়। তুমি কি জানো যে তোমার মতো মানুষ সবার জীবন শেষ করে দেয়, কিন্তু ওই ভুলটা সে বারবার করতে চায়। রাজকুমারী, আমি জেনে শুনে কোনো ভুল করি না। তাহলে রাধা, তুমি কি এটাই ভাবতে থাকো যে তুমি সবসময় সব কিছু ঠিক করো? তোমার না বোঝার কারণে রাজমহলের সব কিছু সমস্যার মধ্যে পড়ছে। আজ থেকে আমি তোমাকে একটাও ভুল করতে দেব না। এর জন্য শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে। রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনো ভুল কাজ করব না। তারপর মায়া সামনে এসে রাধাকে একটা থাপ্পড় মারে আর মেরে বলতে থাকে, তোমার ভুলের কারণে তোমাকে শাস্তি পেতেই হবে। এবার থেকে আমি যেটা বলবো রাধা, তোমাকে সেটাই করতে হবে। তা না হলে তোমাকে শাস্তি পেতেই হবে, মনে রেখো তুমি। আমি বুঝতে পারছি রাজকুমারী, আমি কখনো কোনোদিন আপনাকে নিরাশ করব না। তোমার মতো দাসী কিছুই করতে পারে না, আর তোমার প্রতি আমার মনে কোনো ভালোবাসার জায়গা নেই। আর তোমার প্রতি আমার মনে শুধু ঘৃণা আর ঘৃণা। তাহলে বলুন রাজকুমারী, আপনি কি চান? দেখো রাধা, এবার থেকে আমি তোমাকে যেটা বলবো তুমি সেটাই শুনবে। আর আমাকে নিয়ে যদি তুমি কাউকে কোনো কিছু বলেছো, তাহলে তোমার অবস্থা আমি খুব খারাপ করে দেব। এটা বুঝতে পেরেছো? না হলে কানে ঢুকিয়ে নাও ভালো করে। হ্যাঁ রাজকুমারী, আমি বুঝতে পেরেছি। এবার থেকে আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই শুনবো। দেখো রাধা, তোমার কোনো কাজ আমার আর কোনো পছন্দ আসবে না। আর এমনিতে তোমার মতো দাসী কোনো কাজেরই না। রাজকুমারী, আমি যথেষ্ট পরিমাণে কাজ করি, কিন্তু আপনি আমাকে বারবার এটা মনে করে দেবেন না যে আমার মতো দাসী কোনো কিছু কাজ করে না। কিন্তু রাজমহলের অনেক কাজ আমি করি। দেখো রাধা, একটা কথা সবসময় মাথা রাখবে যে তুমি একটা দাসী হও, আর দাসীর কোনো সম্মানই হয় না। আমি জানি রাজকুমারী, এই রাজমহলে আমাদের মতো দাসীদের কোনো সম্মান হয় না, কিন্তু আমি এটা আপনাকে বলছি যে আপনি বারবার আমাকে এটা মনে করিয়ে দেবেন না যে আমি কোনো কাজ পারি না। এই রাজমহলে তোমার কোনো জায়গা নেই। আর যদি এই রাজমহলে তোমার কোনো কাজ না থাকে, তুমি এখান থেকে চলে যাও তোমার বাড়িতে। ঠিক আছে রাজকুমারী, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। তারপর রাধা দুঃখী মনে তার বাবা মায়ের কাছে ফিরে আসে। এসে তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে। তখন তার বাবা বলতে থাকে, আরে মা, তুই এই নিয়ে একদম কষ্ট পাস না মা। রাজকুমারীর কোনো কথাতে তুই খারাপ কিছু মনে করিস না। রাজকুমারী হয়তো কোনো কারণে রেগেছিল, তাই হয়তো এমনভাবে বলেছে মা। তুই কষ্ট পাস না। দেখ মা রাধা, একটু ভালোভাবে কাজ করিস মা। কারো কথাতে কোনো কান দিস না। রাজকুমার যে অনেক ভালো মনের মানুষ রে মা। শোন মা, তুই তোর মতো কাজ করবি। রাজকুমারী তোকে যেটা বলবে তুই সেই কাজটা করে দিস। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাধা বাগানে বসেছিল, আর সেখানে ভিক্ষা করতে রূপা আসে। আমাকে দুটো ভিক্ষা দাও মা, খুব জোরে যে খিদে পেয়েছে মা, সকাল থেকে কিছুই খাইনি। রাধা সেখানে কিছু ফল খাচ্ছিল, আর সেই ফলগুলো সে ভিক্ষারীকে দেয়। আমার কাছে কিছু ফল ছিল, সেগুলো তো আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আপনি কে? আর এমন অবস্থা কেন আপনার? মা, আমার নাম রূপা, আর আমার স্বামীর নাম বোলা। আমার স্বামী একজন কৃষক ছিল। সেই জমিতে কাজবাজ করে আমাদের সংসার চলতো। কিন্তু এখন যে আমার স্বামী খুব অসুস্থ, আমার স্বামীর চিকিৎসার পিছনে আমাদের কাছ থেকে সব এক এক করে জিনিস চলে গেছে। আর আমাদের কাছে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই মা। তাই জন্যই ভিক্ষা করে আমাদেরকে খেতে হয় মা, খেতে হয়। রূপা এসব কথা বলে সেখান থেকে চলে যায়, আর পিছন থেকে মায়া সব শুনছিল। মায়া এসব শুনে খুব রেগে যায়। তারপর সে রাধাকে বলতে থাকে, রাধা, এইসব ভিখারিদের প্রতি তোমার এত দরদ কিসের বলো তো দেখি? আমার এইসবগুলো একদম পছন্দ হয় না। পরের বার থেকে যেন এইসব ভিখারিরা এখানে যেন না আসে। রাধাকে এসব উল্টো পাল্টা কথা শুনিয়ে মায়া ওইখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু রূপা প্রত্যেক দিন রাধার কাছে ভিক্ষা চাইতে আসত। ভিক্ষা নিয়ে আবার চলে যেত। তবে একদিন ভিক্ষা চাইতে এসে রাধাকে বলতে থাকে, জানো মা, তোমাকে যত আমি দেখি তত আমার মেয়ের কথা মনে পড়ে যায়।
হ্যাঁ, আমারও এটা মনে হয়। আমি আপনাকে যত দেখি তত মনে হয় যে আপনার সাথে আমার কোনো পুরনো সম্পর্ক আছে। আপনি একটা কাজ করুন, কালকে আপনি আপনার স্বামীকে নিয়ে আসুন, আমি আপনার স্বামীকেও দেখতে চাই। ঠিক আছে রাধামা, তুমি যেটা বলছো সেটাই হবে। কাল আমি আমার স্বামীকে নিয়ে তোমার কাছে আসবো, তাহলে তুমি আমার স্বামীকে দেখে নিও আর পরিচয়ও করে নিও মা। পরের দিন সকালে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা কাজ করছিল, আর তখন সেখানে মায়া চলে আসে। আর মায়া বলতে থাকে, এখানে রাধা এক মনে কাজ করছে, আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না। তবে রাধা হচ্ছে আমার পথের কাঁটা, আমার কাঁটাটাকে সরাতে হবে আর রাজকুমারের থেকে দূরে রাখতে হবে, তা না হলে যে আমি শান্তিতে থাকতে পারবো না। মায়া এসব কথা ভাবতে ভাবতে রাধাকে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাধা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে মারা যায়। আর তখন সেখানে চলে আসে রাধার বাবা মা, যারা রাধাকে মানুষ করেছিল। রাধা, এমন অবস্থা তোর কি করে হলো মা? কে তোর এমনভাবে ছাদে থেকে ফেলে দিল মা? কে করলো এমন অবস্থা? আর তখন সেখানে রূপা আর ভোলা চলে আসে, কিন্তু রাধার এমন অবস্থা দেখে খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, যখনই আমি এই মেয়েকে দেখতাম তখন আমার মনে হতো যে এটাই আমার মেয়ে, কিন্তু আজও আমি তাকে ফের আবার হারিয়ে ফেললাম। 20 বছর আগে আমার স্বামী আমার 2 সন্তানকে নিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। এমন কথা শুনে চামিনী অনেক অবাক হয়ে যায়। আর চামিনী বলতে থাকে যে ওই রাস্তাতে 2 বাচ্চাকে দেখেছিল, তার মধ্যে একটা বাচ্চাকে তারা মানুষ করে। আরে, ওটা তো আমাদের রাধা মা। ওখান থেকে আমরা 2টো বাচ্চাকে পেয়েছিলাম, তার মধ্যে একটা বাচ্চাকে আমরা মানুষ করেছি। এই যে আমার রাধা মা। তখন রাজপ্রাসাদে জমিদার ও দেবিকা চলে আসে, তাদের মেয়ের খবর নিতে আসে। তারা এসে সব ঘটনা দেখে আর পিছন থেকে সব ঘটনা শুনছিল। তখন তারা বলতে থাকে, শোনো, আমরাও কিছু বছর আগে একটা বাচ্চা রাস্তা থেকে গুঁড়িয়ে পেয়েছিলাম, আর তার নাম রেখেছিলাম মায়া। এই রাজকুমারের সাথেই তার বিবাহ দিয়েছিলাম। ওদের সব কিছু কথা শুনছিল ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়া। মায়া এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন সে নিজে নিজে কান্নায় অনেক ভেঙে পড়ে। তারপর নিচে এসে সবার সামনে বলতে থাকে, আমি আমার বোন রাধাকে মেরে দিয়েছি, আমি নিজের হাতে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। এর জন্য দায়ী আমি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।